আসসালামু আলাইকুম দর্শক, আশা করি ভালো আছেন। আমি প্রতিবাদী সাহার। আজকে আলোচনার বিষয় হচ্ছে বিএনপির সামনে 10টি বড় চ্যালেঞ্জগুলো কিভাবে মোকাবেলা করবে এটাই দেখার বিষয়। একে একে আমি চ্যালেঞ্জগুলো আপনাদের সামনে আলোচনা করছি। 1 নম্বর চ্যালেঞ্জ হচ্ছে স্থানীয় নির্বাচন। অধিকাংশ দল জাতীয় নির্বাচন চাইলেও আগে চাচ্ছে স্থানীয় নির্বাচন। এটি বিএনপি কিভাবে মোকাবেলা করবে এটা তাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ। কারণ হচ্ছে যে বর্তমানে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি হলেও দ্বিতীয় নাম্বারে আছে কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম, এনসিপি আরও অন্যান্য অনেক দল কিন্তু চাচ্ছে জাতীয় সরকারের আগে, জাতীয় নির্বাচনের আগে ট্রায়াল হিসাবে স্থানীয় সরকার নির্বাচনকে তারা প্রাধান্য দিচ্ছে। এটি কিভাবে মোকাবিলা করে বিএনপির, সেটাই আর কি দেখার বিষয়। 2 নম্বরে আছে চ্যালেঞ্জ হচ্ছে অনুপ্রবেশ। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ডিস্ট্রিক্টে এবং বিভিন্ন উপজেলায় যে কমিটিগুলো দেওয়া হচ্ছে, বিশেষ করে ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল এবং যুব দলের এই কমিটিগুলোতে বিগত সরকারের আমলের ছাত্রলীগের ছেলেরা, যুবলীগের ছেলেরা এবং স্বেচ্ছাসেবক লীগের ছেলেরা অনুপ্রবেশ করছে। বড় বড় উপজেলার নেতাদেরকে টাকা পয়সা দিয়ে যেভাবেই হোক ম্যানেজ করে অনুপ্রবেশ করছে। এটা কিভাবে ঠেকায়? এটা ঠেকা আমি মনে করি বিএনপির জন্য একটা চ্যালেঞ্জ। এটা দ্বিতীয় চ্যালেঞ্জ। তৃতীয় চ্যালেঞ্জ হচ্ছে গ্রুপিং। বিশেষ করে 64 ডিস্ট্রিক্টেই মূল ধারার বিএনপির বাহিরেও আরেকটি করে ধারা আছে বিএনপি, যেটা গ্রুপের সৃষ্টি করে। অর্থাৎ প্রত্যেকটি ডিস্ট্রিক্টে বা প্রত্যেকটি আসনেই গ্রুপিং আছে। এক দল সরাসরি নির্বাচিত, আরেক দল পরাজিত দল বিএনপির মধ্যেই। এই দুইটি দলের মধ্যে কোন্দল লেগেই আছে। এই কোন্দলের বিভিন্ন কিন্তু বই প্রকাশ আমরা বিভিন্ন জায়গায় গণ্ডগোলের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। দেখার বিষয় যে বিএনপি নীতি নির্ধারণী ফোরাম কিভাবে এই গ্রুপিংগুলো নিরসন করে নির্বাচনের আগে। এটা হচ্ছে 3 নম্বর পয়েন্ট। এরপরে আছে 4 নম্বরে আছে আওয়ামী সেটিং প্রশাসন। বিগত 14, 17 এবং 24 সালের নির্বাচনে প্রশাসনের প্রত্যেকটি স্তরে আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্ত অফিসারদের সেটিং করে রাখা আছে। এই সেটিংকৃত কর্মকর্তাদের দ্বারা সামনের নির্বাচন কেমন হবে এটা বিএনপির জন্য একটা চ্যালেঞ্জ বলে আমি মনে করি। এরপরে আছে 5 নম্বরে আছে পিআর পদ্ধতি। বিএনপি না চাইলেও বিভিন্ন রাজনৈতিক দল পিআর পদ্ধতির জন্য আবেদন করছে বারবার নির্বাচন কমিশনের কাছে বা অন্তর্বর্তী সরকারের কাছে। বিএনপি এটা কিভাবে ঠেকাবে এটা একটা বিএনপির কাছে আমি মনে করি একটা চ্যালেঞ্জ। কারণ হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম দল জামাত ইসলাম এই পিআর পদ্ধতির কথা বারবার বলছে, এনসিপি পিআর পদ্ধতির কথা বলছে এবং অন্যান্য রাজনৈতিক দল পিআর পদ্ধতির কথা বলছে। এটা বিএনপি কিভাবে ঠেকায় এটা বিএনপির জন্য একটা চ্যালেঞ্জ। এরপরে 6 নম্বরে আছে বড় দলের অহংকার। বর্তমানে বিএনপির অনেক নেতাকর্মী অহংকারে ডুবে আছে যে আমরাই বড় দল, আমরা ক্ষমতায় এসে গেছি, আমরা নির্বাচন হলেই আমরা ক্ষমতায়। এখনও তারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজির সঙ্গে জড়িত হচ্ছে এবং তারা মনে করছে আমরাই সবচেয়ে বড় দল, আমাদের কেউ কিছু করতে পারবে না, যা করব তাই। এটা কিন্তু বড় বড় নেতারা ভাবছে না, কিন্তু তৃণমূল পর্যায়ের কিছু নেতা বা কর্মী তারা কিন্তু অহংকারে ডুবে আছে যে আওয়ামী লীগ না থাকায় বিএনপি সবচেয়ে বড় দল, সুতরাং আমরা যা করব তাই। এটা কিন্তু দলের জন্য একটা ভরাডুবির জন্য একটা কারণ হবে। এটা কিভাবে ঠেকায় বিএনপি নীতি নির্ধারণী ফোরাম সেটাও একটা দেখার বিষয়। এরপরে আছে 7 নম্বর পয়েন্ট হচ্ছে সংস্কার। বর্তমানে কিন্তু অনেক দল সংস্কারে একমত হলেও বিএনপি কিছু কিছু ক্ষেত্রে একমত হচ্ছে না। এই যে কিছু কিছু ক্ষেত্রে একমত হচ্ছে না, বিশেষ করে প্রেসিডেন্টের ক্ষমতা, এরপরে আপনার হচ্ছে পিআর পদ্ধতি, এরপর আরও কিছু বিষয় আছে যেগুলোতে বিএনপি একমত হচ্ছে না। প্রধানমন্ত্রীর মেয়াদকাল 10 বছর, যেটা এরকম আরও বিভিন্ন বিষয় আছে বিএনপি একমত হচ্ছে না। জামাত একমত হচ্ছে, অন্যান্য দল হচ্ছে, বিএনপি হচ্ছে না। বিএনপির সঙ্গে আরও কিছু দল সংস্কারে একমত হচ্ছে না। এই সংস্কার প্রক্রিয়ায় কিভাবে বিএনপি মানে এটা সমতা নিয়ে আসে এবং সামাল দেয় এটা একটা দেখার বিষয়। আমি মনে করি এটাও বিএনপির জন্য একটা চ্যালেঞ্জ। এরপরে আছে 8 নম্বর পয়েন্ট হচ্ছে আনুগত্যের অভাব। বিএনপির কিছু কর্মী আছে নেতার প্রতি খুব একটা আনুগত্যশীল নয়। যেমন জামাতে দেখা যায়, জামাতের নেতৃত্বের প্রতি তাদের কর্মীদের বিশাল একটা আনুগত্য আছে। নেতা যা নির্দেশনা দেয় নির্দ্বিধায় কর্মীরা সেটা পালন করে, কিন্তু
বিএনপির ক্ষেত্রে সেটা হচ্ছে না। বিএনপির অনেক ক্ষেত্রে বড় বড় নেতারা বারবার বলছে যে কোনো প্রকার অকারেন্সে জড়িত হওয়া যাবে না, গ্রুপিং এর কারণে গন্ডগোল করা যাবে না, চাঁদাবাজি করা যাবে না, কিন্তু তাদের কথা কি শুনছে? তৃণমূলের অনেক নেতাকর্মীরা কিন্তু তাদের কথা শুনছে না। কেন শুনছে না? কারণ ওইসব নেতাদের প্রতি তাদের আনুগত্যের অভাব, তারা পুরাপুরি আনুগত্য মনে করছে না। তারা মনে করছে আওয়ামী লীগ নাই, এখন আওয়ামী লীগের জায়গাটা আমরা দখল করব, আমরা ইনকাম করব, যা খুশি তাই করব। নেতাদের কথা খুব একটা শুনছে না। এখানে বড় নেতাদের দোষ নেই, তারা নির্দেশনা বারবার দিচ্ছে যে কোনো ধরনের কাজ বা মানে কোন্দল করা যাবে না, জনবিরোধী কোনো কাজ করা যাবে না, চাঁদাবাজি করা যাবে না, কিন্তু তৃণমূলের নেতারা কিছু কিছু নেতা কি সেগুলা শুনছে না। এই যে আনুগত্যের অভাব, এটা কিভাবে সামাল দেয় সেটা একটা দেখার বিষয়। এরপরে আছে 9 নম্বরে আসেন ইসলামী জোট। ইসলামী দলগুলো কিন্তু বারবার তারা কিন্তু জোট গঠন করতে চাচ্ছে। ইসলামী দলগুলো বিশেষ করে এগুলা ছোট করা যাবে না। ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, এরপরে আছে জামাতে ইসলাম, হেফাজতে ইসলামের একটা রাজনৈতিক দল আর শাখা আছে, এরপরে চরমনায় ফির আরো কি কি যেন ইসলামী দলগুলো আছে। তারা যদি জোট করে, এটাও কিন্তু বিএনপির জন্য একটা বাধা। কারণ এদেশে সহজ সরল মানুষ ইসলামী মনা ব্যক্তিদের কথাই কিন্তু তারা কিন্তু কনভার্ট হয়ে ইসলামের দলগুলোর দিকে যেতে পারে, যাওয়ার সম্ভাবনা আছে। তারা যেভাবে জোট করার জন্য উঠে পড়ে লেগেছে, এটা বিএনপি কিভাবে ঠেকায় বা বিএনপি কিভাবে তার সমমনাদের নিয়ে আগে যারা আন্দোলনে অংশগ্রহণ করেছিল একসঙ্গে তাদেরকে নিয়ে কিভাবে জোট করে, এটাও একটা দেখার বিষয়। এরপরে আছে ইলেকট্রনিক মিডিয়া না থাকা। বিএনপির কিন্তু কোনো ইলেকট্রনিক মিডিয়া নাই, বিশেষ করে টিভি চ্যানেল নাই। সময় চ্যানেল বলেন, 71 চ্যানেল বলেন, এইরকম আরও অনেক চ্যানেলগুলো সবগুলো কিন্তু আওয়ামী সেটিং। এবং তারা কিভাবে মিডিয়াগুলো প্রচার করে দেখেন, এখানে আপনারা দেখেছেন যে আওয়ামী লীগের অর্থমন্ত্রী বলেছিল যে 4000 কোটি এটা তো সামান্য বিষয়, এটা খুব একটা বড় বিষয় নয়। মিডিয়াগুলো প্রচার করেছিল সামান্য একটু খবর যে 4000 কোটি খুব একটা বিষয় না। কিন্তু বিএনপির কি হচ্ছে, 500 টাকা বা 1000 টাকা কেউ যদি চাঁদা আদায় করে, বিএনপির কোনো বা আপনার স্বেচ্ছাসেবক দল যুব দলের ছেলেরা যদি 500 বা 1000 টাকা যদি চাঁদা তোলে কোথাও, এটা মিডিয়া এত ফলাও করে প্রচার করা হচ্ছে যে এটা অ্যাটম বোম তৈরির মতো একটা অপরাধ। তাহলে এই মিডিয়াগুলো কিভাবে সামলাবে বিএনপি? আমি তো মনে করি বিএনপির একটা মিডিয়াও নাই, সবগুলো এগুলা আওয়ামী লীগের। তাহলে এই যে প্রিন্ট মিডিয়া নাই, ইলেকট্রনিক মিডিয়া নাই, এগুলা বিএনপি কিভাবে সামলাবে? বিএনপি যদি একটু পাদ মারে, এটাকে মিডিয়ারা প্রচার করবে যে অ্যাটম বোম মারছে। কিন্তু আওয়ামী লীগ যে সময় বোমা মারতো, এখানে আপনি দেখেন হেফাজতের অসংখ্য কর্মীকে শাপলা চত্বরে গুলি করে মারলো, মিডিয়াগুলো সামান্য প্রচার করছে যে কয়েকটা গুলি করছে। দেখেন এখানে তাহলে মিডিয়াগুলো কিন্তু বিশাল একটা ভূমিকা আছে। এখানে মিডিয়াগুলো উপরে উপরে যত নিরপেক্ষ দেখাক, প্রত্যেকটি মিডিয়া এখনো আওয়ামী মিডিয়া, প্রত্যেকটি প্রিন্ট মিডিয়া বলেন, ইলেকট্রিক মিডিয়া, সবগুলো আওয়ামী মিডিয়া। এগুলা কিভাবে সামলাবে বিএনপি? আমার মনে হয় বিএনপির এটা সামলানো অত্যন্ত বড় একটা চ্যালেঞ্জ, কারণ বিএনপির মিডিয়া নাই বললেই চলে। দেখা যাক সামনে এই 10টি চ্যালেঞ্জ কিভাবে বিএনপি মোকাবেলা করে, এটা দেখার জন্য অপেক্ষা করছি। ঠিক আছে দর্শক শ্রোতা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার কথাগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন যাতে সবাই দেখার সুযোগ পায়। আসসালামু আলাইকুম।